আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলা ভাষার টানে, বাংলা গানের প্রতি ভালোবাসার টানে আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আনন্দবাজার পত্রিকা সাবাস বাংলার এই প্রয়াসে আজ আন্তর্জাতিক সঙ্গীত দিবসে আমরা সবাই মিলে মেতে উঠেছি এই আড্ডায়। আজকের এই আড্ডায় আমরা সঙ্গীত জগতের এমন কিছু মানুষকে, এমন কিছু তারকাদের আমাদের সঙ্গে পেয়েছি যাদের কথা, যাদের গান, যাদের সুর আমাদের মনে বারবার দাগ কেটে গেছে। আমি তাদের সবার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে আছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, আছে যার গলায়, যার গানে গান শুনে সেই গান রয়ে যায় আমাদের মনের একদম গভীরে। আমার সঙ্গে আছেন রূপঙ্কর বাগচি, আমার সঙ্গে আছেন সঙ্গীত জগৎ এবং বাংলা বিজ্ঞাপন জগতের নামজাদা একজন ব্যক্তিত্ব সৌভিক মিশ্র, এবং যার গলায় সাজনা শুনে আমি তো বটেই, আমার মতো অনেকেই প্রতিবার নতুন করে প্রেমে পড়েছে, প্রস্মিতা পল। আজকের এই আড্ডাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন সবার কাছে করতে চাই যে, আচ্ছা, সঙ্গীত তো আমাদের প্রতিদিনের গোটা জীবন জুড়ে, আপনাদের সকলের প্রতিদিন জুড়েই সঙ্গীত। তো একটা দিন কি এরকম হতে পারে যেটা আমরা শুধু উদযাপন করব একটা দিন বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে, বা আপনারা কি মনে করেন যে সত্যি একটা দিন নাকি প্রতিদিন, বা আপনারা কিভাবে এই দিনটাকে দেখেন, কিভাবে উদযাপন করে? আমি প্রথমেই যাব প্রবুদ্ধদার কাছে। না, আমার যেটা মনে হয় একটা দিনের উদযাপনের প্রশ্ন এটা নয়, তবে একটা দিনকে যদি আমরা ঠিক করি যে এই দিনটা আমরা এই সঙ্গীতের পেছনেই কাটাবো, সেটা কিন্তু আমার যেটা মনে হয় এটা লোককে মনে করিয়ে দেওয়া যে তাদের জীবনযাত্রার মধ্যে যেন সঙ্গীতটা মিলেমিশে থাকে, এবং যখনই সুযোগ পাবে, যারা প্রফেশনালি করছে তাদের কথা আলাদা, পেশাদারিভাবে যদি নাও করে, যারা সঙ্গীত ভালোবাসে, রোজই যেন কিছু না কিছু সময় কাটায় সঙ্গীতের সঙ্গে। সেই একটা দিন আমরা বেসিক্যালি কিন্তু আমার মনে হয় আমরা বেছে নিই সেটাকেই লোককে মনে করিয়ে দেওয়ার জন্য। কাজেই এমন না যে সেই দিনই সেটা শুরু হলো সেদিন শেষ হলো, এটা বারবার প্রত্যেক বছর তাদেরকে মনে করিয়ে দেওয়া যে সঙ্গীতের অনেক উপকারিতা আছে, অনেক মানসিক উপকারিতা আছে, শারীরিক উপকারিতা আছে, প্লাস এর একটা তো অবভিয়াসলি বলাই বাহুল্য যে একটা মারাত্মক শিল্প। তো সেটা যেন আমরা সবসময় মনে রাখি, এবং সুযোগ পেলেই আমাদের রোজকার দৈনন্দিন জীবন যাপনের মধ্যেও যেন সঙ্গীতটাও একটা যাপন চিত্র হয়ে থাকে। আর তো একেবারে এক উত্তর, আমার আর কিছু বলার নেই। একদম একই একই কথা যা প্রবুদ্ধদা বললেন, একদম এক উত্তর। সবিতা, তোমার কি বক্তব্য? না, আমিও রূপঙ্করের মতোই প্রবুদ্ধদের সঙ্গে এগ্রি করে যেতে পারি, এবং সত্যিই তাই। সঙ্গীতটা তো ঠিক যেরকমভাবে 14ই ফেব্রুয়ারি প্রেম দিবস মানে সারা বছর কি প্রেম নেই, সেরকম তো নয়। সঙ্গীত আমাদের জীবনে 24 ঘন্টাই রয়েছে। কখনো রেডিওতে রয়েছে, কখনো টিভিতে, কখনো মোবাইলের রিংটোনে, নানাভাবে আমরা সারাক্ষণই সঙ্গীতের মধ্যে রয়েছি। এটা আমাদের জীবনেরই একটা অঙ্গ। তাই এই দিনটা সেটাকেই একটা সেলিব্রেট করার দিন। প্রস্মিতা, তুমিও কি ওদের সবার সঙ্গে একমত, না তুমি আমি একমত তো বটেই। তার সাথে একটা জিনিস জাস্ট অ্যাড করব যে যারা আমরা সঙ্গীত নিয়ে অ্যাজ এ প্রফেশন আমরা এটাকে নিয়ে কাজ করি, তাদের জন্য আমার মনে হয় ওয়ার্ল্ড মিউজিক ডে ইজ ওয়ান ডে যেখানে আমরা নিজেদের পছন্দের কিছু আমরা গান সেলিব্রেট করতে পারি। সো আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট উই আর অলসো সেলিব্রেটিং মিউজিশিয়ানস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক, যেটা সবসময় আমরা যে মানে জনপ্রিয়তার অ্যাসপেক্ট থেকে ভাবলে হয়তো সেটা নয়, কিন্তু আমরা নিজেদের জন্য সেলিব্রেট। আমার এই কথাগুলো শুনতে শুনতে একটা জিনিস মনে হলো, রবীন্দ্রনাথের একটা লেখা মনে পড়ছে, যেখানে উনি বলেন যে সহজ কথা সহজ করে যায় না বলা সহজে। অথচ বাংলা ভাষাটা এতটাই মিষ্টি, এতটা সুন্দর, এতটা সহজ সরল ভাবে জীবনের এত বড় একটা অনুভূতি, সেটা 3টে শব্দে বলে দেওয়া যায়। একটা মা তার সন্তানকে, তার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদকে সোনা বলে ডাকে, এবং এ ভাষায় আসছি বলে স্বচ্ছন্দে চলেও যাওয়া যায়। তো বাংলা ভাষার এই মাধুর্য, এই সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছিল আনন্দবাজার পত্রিকার সাবাস বাংলার একটি প্রয়াস, একটি গানে, যেখানে আমার সাথে আজকে যারা আছেন তারা তো ছিলই, এবং তার সঙ্গেও ছিলেন রূপম ইসলাম, লগ্নাজিতা চক্রবর্তী এবং ইমন চক্রবর্তী, তো এবং অনির্বাণ ভট্টাচার্য। এবং এই গানটার মধ্যে থেকেই বাংলা
জগৎ, বাংলা ভাষার যে জগৎটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, আমার মনে হয় আমরা সবাই একবার গানটাকে দেখি, না হলে হবে না। যেথায় কুমড়ো পটাশ হাসলে রাগে রাম গরুরের ছানা, আর ঘচাং ফুদের ডেরায় হঠাৎ প্রেমীর দাদায় হানা। যেথায় দুরুম মানে খুব জোরে আর দড়াম আরো জোরে, ফুল বা তারা দুটোই ফোটে রাত্রিরে আর ভোরে। প্রাণেরই ভাষায় নিজেরই ভাষায় খুলবো মনের জানলা, আনন্দে আস সবাই মিলে বলবো সাবাস, বলবো সাবাস বাংলা। যেই ভাষাতে গপ্প জমে ক্ষীরের মতো খাসা, যাওয়ার সময় আসছি বলে যে একখানি ভাষা। ভূতের রাজার পরেই বেরোয় জবর জবর গান, ফেলুদা আর ব্যোমকেশে হয় রহস্য টান টান। প্রাণেরই ভাষায় নিজেরই ভাষায় খুলবো মনের জানলা, আনন্দে আস সবাই মিলে বলবো সাবাস, বলবো সাবাস বাংলা। যেই ভাষাতে উত্তমে প্রেম শিবরামের মস্করা, সেই যে ভাষার রবির আলোয় আলো ভুবন ভরা, লালন হাসন শক্তি সুনীল দুর্গা অপু বাঁচে। সেই ভাষাতেই বনলতা সেনের বাড়ি আছে। যেই ভাষাতে প্রাণের মানুষ আজও প্রাণে থাকে, যেই ভাষাতে বাড়ির পাশের আর শ্রীনগর ডাকে, যেই ভাষাতে তিনখানা তিনখানা সমিলে, লক্ষ রকম রসের কথা জীবন জুড়ে বলে। প্রাণেরই ভাষায় নিজেরই ভাষায় খুলবো মনের জানলা, আনন্দে আস সবাই মিলে বলবো সাবাস, বলবো সাবাস বাংলা। প্রাণেরই ভাষায় নিজেরই ভাষায় খুলবো মনের জানলা, আনন্দে আস সবাই মিলে বলবো সাবাস, বলবো সাবাস বাংলা, বলবো সাবাস বাংলা, বলবো সাবাস বাংলা। গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে বাংলা ভাষাটা কতটা বৃহত্তর। এই গানটার মধ্যে বাংলা ভাষা, বাংলা কবিতা, বাংলা কালচার, কত কত খুঁটিনাটি বেরিয়ে এসছে এই গানটার মধ্যে। আমি প্রভুত্বদার কাছে যাবো যে আপনি যদি এই গানটা তৈরি করার পেছনে যে কিভাবে তৈরি করলেন, যখন গানটা তৈরি করছিলেন কি কি জিনিস আপনি মাথায় রেখেছিলেন বা কি কি জিনিস মনে হয়েছিল, পুরো এই গল্পটা যদি আপনি আমাদের সকলের সাথে শেয়ার করেন। এই গানটা তৈরি করেছিল সৌভিক এবং ওর টিম। এই গানটা লেখাও ওদেরই, সৌভিকেরই লেখা, না আকাশে না। আকাশের লেখা, আর ওর টিমই এটা করেছিল। এবং শ্যুটটাও যেটা আমরা শুনি সেটা কিন্তু প্রাইমারিলি শ্যুটটাও করা ছিল। আমি জাস্ট পরের দিকে কয়েকটা ভ্যালু এডিশন করেছিলাম ইয়েতে। কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে যে কোনো ভাষারই কতগুলো খুব তার টিপিক্যাল জিনিস থাকে। যেমন বাংলা ভাষাতে তুমি দেখবে এমন কিছু শব্দ আছে যেগুলো কিনা এত বেশি এক্সপ্লিসিটলি বুঝিয়ে দিতে পারে। ঘং ঘঙে কাশি, এটা কোনো ভাষায় পাবে না। যেমন টুং টুং করে বেলটা বাজছে, এই যেগুলো, যেমন এখানেও একটা দড়াম করে দুরুম করে এই সব কথাগুলো রয়েছে। এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছিল যে এই গানটার মধ্যে দারুণ দারুণ সব রেফারেন্স আছে। এই গানটার মধ্যে সত্যজিৎ রায়ের থেকে আরম্ভ করে জীবনানন্দ দাশ সবেরই রেফারেন্স আছে। এবং
সেগুলো যে খুব একটা পোস্টারিং করে কিংবা ক্যাম্পেনিং করে একটা এইভাবে শুনতে হবে মনে রাখতে হবে সেরকমভাবে নেই, খুব সহজভাবেই এসছে এবং জলের মতনই তরতর করে বয়ে যাচ্ছে। তো আমার প্রথম যেটা মনে হয়েছিল যে ভাষাটা যেন পরিষ্কার বোঝা যায়, গানের উচ্চারণগুলো, গানের চলনটা, মেনলি যে গানের অ্যারেঞ্জমেন্টটা, যে গানটা তো মানে আই এম নট দ্য কম্পোজার অফ দিস সং, কিন্তু আমি যেহেতু গানটা প্রডিউস করছি সেই জন্য এই বাংলা ভাষার মাধুর্যটা যেন থাকে। এবং দেখো এটা কিন্তু মানে আমি খুব একটা সেক্টেরিয়ান হতে চাই না, যে কোনো মানুষেরই না তার নিজের ভাষা নিয়ে কিন্তু একটা গর্ববোধ থাকা উচিত, নাম্বার ওয়ান। এবং একটা অহেতুক গর্ববোধ নয়, নিজে বুঝে গর্ববোধটা থাকা উচিত যে আমার ভাষার মাধুর্যতা কোথায়, আমার ভাষার বিউটিটা কী, আমার ভাষার স্পেশালিটিটা কী। এবং সেটা আমার মনে হয় অনেকটাই কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা আজকাল যেভাবে কথা বলি, ইনফ্যাক্ট আমিও এখন কথা বলতে গিয়ে 3-4টে ইংরেজি লাইনের কথা বলে ফেললাম, হ্যাঁ নিজেই বলে ফেললাম। তো কিন্তু সেটাও ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাংলা ভাষাটাও বলি আমরা কেমন জানি একটা অন্যভাবে বলি, যেটা আমাদের বাবা মারা বলতো ট্যাঁশগিরি করিস না। হ্যাঁ, তো মানে বাংলা উচ্চারণ, এবং বিশেষ করে রেডিওতে যখন শুনি নানানভাবে বাংলা হচ্ছে, কিংবা অনেক সময় এখন যে বাংলা গানও হচ্ছে, দেখো বাংলা গানে পশ্চিমী আকারে হতেই পারে এবং সেটা নতুন কিছু নয়। বাংলা গান কেন, আমাদের ভারতীয় সঙ্গীতে ওপি নাইয়ার থেকে আরম্ভ করে সলিল চৌধুরী, কবি সুমন, এখনও যারা করে, রূপঙ্কর যে গান করে, তাতে কিন্তু যথেষ্ট পশ্চিমী এলিমেন্ট থাকে। কিন্তু বাংলা ভাষাটাকে অটুট রেখে তার সঙ্গে মিলিয়ে মিশিয়েই যাতে করা হয়। তো এই গানটা তৈরি করার সময় এগুলোকে মানে সবসময় যে সজাগভাবে মাথায় রেখেছি তা নয়, কিন্তু যেহেতু আমাদের শিক্ষা, আমাদের আপব্রিঙ্গিং, এগুলো আমাদের সঙ্গীত যাপনের মধ্যে ঢুকে গেছে, সেগুলোও কিন্তু খুব স্বাভাবিকভাবেই এসছে। যে গানটার যে মাধুর্য, যে যেটা বললাম, দড়াম করে, দুরুম করে, জীবনানন্দ দাশ, সত্যজিৎ রায়, ফেলুদা ইত্যাদি, এই যে কথাগুলোর রেফারেন্স হয়েছে, এবং তার মধ্যেও গানটা এখনকার দিনের দর্শক, এখনকার দিনের শ্রোতার জন্য গ্রহণযোগ্য করার জন্য যেটুকুনি আধুনিকরণ দরকার, আধুনিকরণ করা আর অহেতুক পশ্চিমী ঢঙে করা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। দুটোর মধ্যে একটা খুব মৌলিক একটা এস্থেটিক্সের তফাৎ আছে, সেটা মাথায় রেখেই করা হয়েছিল। আরেকটা জিনিস যেটা আমার ইন্টারেস্টিং লেগেছিল, যে যারা গানটা গেয়েছে, নট রূপম, ও কিন্তু একরকমভাবে গান করে, ওর স্টাইলটা একদম আলাদা। ইমন চক্রবর্তী বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত আর ফোকের ব্যাকগ্রাউন্ড, কিন্তু আধুনিক গানও করছে। অনির্বাণ ভট্টাচার্য একজন অভিনেতা টার্নড সিঙ্গার, ও তো আর ফুল টাইম সিঙ্গার নয়। প্রস্মিতা ফুল টাইম সিঙ্গার, প্রস্মিতার একটা ফ্লেক্সিবিলিটি আছে, ও নানান রকম গান করে, তো ওর একটা সেই ফ্লেক্সিবিলিটি রয়েছে। তো প্রত্যেকে নিজের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আলাদা। তো ওদের লগ্নজিতার কথা বললেন। লগ্নজিতার আবার একটা অদ্ভুত একটা আজকের দিনের গায়িকা, কিন্তু তার গলার মধ্যে একটা অদ্ভুত একটা রেট্রো ফিলও আছে। ও যেই গানটাকে নাম করেছিল সেটাও বেসিক্যালি খুব রেট্রো টাইপেরই একটা কম্পোজিশন ছিল। তো এরা প্রত্যেকে আলাদা আলাদা নিজেদের একটা স্পেশালিটি আছে। তো সেটা যাতে ভালোভাবে মিলমিশ খায়, তার জন্য এর যে যন্ত্রের যে অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে, উপস্থাপনা যেটা করা হচ্ছে, সেটা যাতে এদের প্রত্যেকের টেক্সচারের সঙ্গে ম্যাচ করে, প্লাস গানের স্কেলটা কী হবে, কারণ এক একজনের এক একটা ন্যাচারাল স্কেল থাকে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। সেটাকে চিন্তা ভাবনা করেই করতে হয়েছে। ওটা একবার হওয়ার পরে এরা প্রত্যেকে যথেষ্ট পারদর্শী, আর খুব একটা অসুবিধা কিছু হয়নি। ও গানটা এমনিই তার নিজের তালে বেরিয়ে চলে গেছে, এবং এত সুন্দরভাবে বেরিয়েছে। আমার মনে আছে আমি গানটা শোনার পরে, আমি যেটাকে বলে এখনকার দিনে অন লুপ, আমি কম করে 3-4 বার তো শুনেই ছিলাম। আমার এখন অন লুপের বাংলা কি বলো তো? এই রে, এটা তো বলেনি। সেই জায়গায় তো পয়েন্ট। আজকে আমারও একই সমস্যা হয়েছে, আমিও বলতে গিয়ে বেশ কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে ফেললাম। এই আলোচনার সূত্র ধরে আমি তোমার কাছে আসবো প্রস্মিতা, যে প্রাণের ভাষা, মনের ভাষা বাংলা। তুমি এত জায়গায় পারফর্ম করো, এত জায়গায় নানান লোকের সাথে তোমার এত আলাপ পরিচয় হয়, তোমার কি মনে হয় যে বাংলা ভাষাটা লোকে কতটা আপন করে নিচ্ছে, কিভাবে, তোমার কি মনে হয়? এটা 1 নম্বর হচ্ছে যে আমি যতটুকু জনপ্রিয়তা পেয়েছি, পরিচিতি যতটুকু হয়েছে, সেটা কিন্তু হয়েছে হচ্ছে বাংলা গানের মাধ্যমে। এবারে ন্যাচারালি আমাকে যে শুনতে, যেই অডিয়েন্স আমাকে শুনতে ডাকছে, তারা অফকোর্স ওই গানগুলোর জন্যই ডাকছে এবং তারা ওই বাংলা গানের জন্যই ডাকছে। এবং আমি যখন পারফর্ম করি, আমি শুধু বাংলা গানই, মানে আমার পুরো গোটা প্লেলিস্টে শুধু বাংলা গানই থাকে। তো এবং সেখানে আমি এরকমও দেখেছি যে যারা বাংলা ভাষী নয়, এরকমও আছে অনেকে অডিয়েন্সে, কিন্তু তারা কিন্তু
মন দিয়ে গান শোনে এবং একই মতো আনন্দ করে। তো আমার এটাতে বক্তব্য হচ্ছে যে আজকে মিউজিক হ্যাজ নো ব্যারিয়ার্স, ইট হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স। আমি আবার ইংলিশে শিফট করলাম, বাট কিছু করার নেই, মানে আই জাস্ট ফিল কমফোর্টেবল এক্সপ্রেসিং মাই সেলফ। তো তো মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স। এবং আমার মনে হয় আজকে যেরকম শ্রীলঙ্কার একটা গান পুরো এমন মানে ফেমাস হলো যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিল, ইরানের একটা গান ফেমাস হলো, মানে এরকম বহু জায়গার বিভিন্ন রকমের গান মানে পুরো ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই আমার এই প্রত্যাশা রইলো যে যারা আমরা বাংলা গানে কাজ করছি এবং আরও কাজ করব, যে আরও বাংলা গান হোক এবং বাংলা গানই, যে বাংলা ভাষা বাংলা গান যাতে এরকম পুরো ওয়ার্ল্ডে পুরো কাঁপিয়ে দিক, মানে এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আর আমার প্রত্যাশা হচ্ছে তুমি যদি 2 লাইন একটু আমাদের গান গিয়ে শোনা। যাপ বাবা, এটা তো কথা ছিল না? জোনাকি শুনছো নাকি ওই জ্বলে নিবে বলে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছে তোমার পাড়ায়, বলে বৃষ্টি দেনে অলক্ষণে জোড়ো আমাকে, আর লালচে রাতে আশকারাতে দেখতে যাওয়াকে সাজনা লাগে না अब अखियाँ तोरे में साजना काटे ना अब रतिया तोरे बिन বাহ, অসাধারণ, এই গান শুনে প্রেমে পড়ারই কথা বারবার। আমি রূপঙ্করদার কাছে যাব। আচ্ছা, আমার কিন্তু ওদের যা বক্তব্য তার সাথে আমি একদম একমত। কিন্তু এই প্রশ্নটা আমি এখন ওদের করিনি, ও তোমাকে আচ্ছা, প্রথম তাই? করবো। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পী হিসেবে তোমার কোন ধরনের গান গাইতে সব থেকে ভালো লাগে? আমার সব ধরনের গান গাইতেই ভালো লাগে, তবে যে গানের মধ্যে আমাদের বাংলা গানের যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে যে আমাদের শব্দ, বাংলা শব্দ তো খুব নরম 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 শব্দ, খুব, হ্যাঁ, একটা অদ্ভুত পেলব, একটা কোমলতা রয়েছে। তো যে গানে সেই কোমলতাগুলোকে খুব সুন্দর করে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া যায়, সেই গান গাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর সাবাস বাংলার এই গানটা যখন গাওয়ার সুযোগ এসেছিল তোমার কাছে, তো তখন তোমার কিরকম মনে হয়েছিল, কি মনে হয়েছিল এই গানটা প্রথম? সাবাস বাংলা গানটা গাওয়ার যখন সুযোগ এসেছিল তখন মানে আমি গিয়ে আমি আলাদা করে কিছু মনে হয়নি, শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে প্রবুদ্ধতা এবং সৌভিক, ওদের দুজনকেই আমি খুব একটা অন্য জায়গায় রাখি, মানে সবাই রাখেন আমাদের, এরা দুজনেই অত্যন্ত গুণী মানুষ আর কি, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে যাদেরকে আমি খুব শ্রদ্ধা করি, যাদের কাজের প্রতি আমি খুব শ্রদ্ধাশীল, তার মধ্যে প্রবুদ্ধতা অন্যতম একজন। তো প্রবুদ্ধতা যেখানে একটা কাজ করছেন এবং আমাকে ডাকছেন, সে কাজটা যে একটু অন্য মাত্রার কাজ হবে, ভালো কাজ হবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না, সেই জন্য আমি গানটা গাইতে গেছি। আর দ্বিতীয় হচ্ছে সৌভিককে আমি অনেক দিন ধরে চিনি, একটা গানের রিয়েলিটি শো থেকে চিনি, তখন থেকেই ওর কাজের প্রতি আমি খুব অনুরাগী, এবং পরবর্তীকালেও যখন বিজ্ঞাপন জগতে অনেক অজস্র কাজ করেছে, আমি কিছু কিছু কাজে সামিল হয়েছি, আবার কিছু কিছু কাজ আমি শুনেছি ওর বা দেখেছি, সেগুলো তো এখনও যেমন নতুন বাংলা গান করছে, তোমরা সবাই জানো কিনা জানি না, অনেক নতুন নতুন গান রিলিজ করছে। তো এই সমস্ত কাজে আমি ওর কাজের প্রতি আমি সবসময় ভীষণই একটা অন্য, আমার একটা কী বলবো, একটা রেসপেক্ট, একটা শ্রদ্ধা, সবসময় আমার সমবয়সী হলেও একই রকমভাবে আমার ওর প্রতিও ভীষণভাবে শ্রদ্ধাশীল। সুতরাং এবং বাকি যারা গান করেছেন প্রত্যেকেই খুব গুণী শিল্পী, একটা ভালো কাজ। সবচেয়ে বড় কথা, প্রবুদ্ধতা ওখানে রয়েছেন, প্রবুদ্ধতার যেখানে যে কাজটি করছেন সে কাজটি যে একটি অত্যন্ত উন্নত মানের কাজ হবে এ বিষয়ে কোনো সন্দেহই ছিল না, সুতরাং সেই কাজটি করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আর সাবাস বাংলা এই স্লোগানটাই তো খুব ভীষণ অনুপ্রাণিত করে। নিশ্চিত এখনকার জেনারেশন, এখনকার ছেলেমেয়েদের মধ্যে বাংলা শিখতে বা বলতে তাদের কিছুটা হলেও মনে হয় যে এটা হয়তো আমার রোজকার দৈনন্দিন জীবনে কিছুটা হলেও অপ্রাসঙ্গিক। অনেকেই এখনো জানে না যে এই ভাষায় গ্র্যামি আছে, এই ভাষায় অস্কার আছে, এই ভাষায় ক্যান আছে, এবং বাংলা ভাষাটা সারা পৃথিবীতে মানে ব্যবহারের দিক দিয়ে 6 নম্বর। তো আপনি যে গান বাজনা করেন, আপনার গানের জগতে এত বড় একটা কন্ট্রিবিউশন, আপনি যখন প্রথম গান করতে শুরু করেন, গান লিখতে শুরু করেন, আপনি কি সবসময় এটা ভেবেছিলেন যে না আমি বাংলাতেই গান লিখব? বা আপনার সঙ্গীত চর্চা বাংলাটা কিভাবে প্রভাব করেছে?
বাংলার প্রভাব মানে ছোটবেলা থেকেই, যদিও এখন আমরা যে সময় বাস করি সেখানে অনেক ক্ষেত্রে মা বাবাকে বলতে শুনি যে আমার ছেলে খুব স্মার্ট, একটুও বাংলা জানে না। সেই কবিতাটার মতো হ্যাঁ, তো এখন এসে এরকম একটা পরিস্থিতি অনেক সময় আমরা দেখি, কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন বাংলাটাকে বেশিই বড় হয়েছি, এবং সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সুকুমার রায় থেকে শুরু করে সমস্ত যারা আমাদের সমৃদ্ধ করেছেন সেই ছোটবেলা থেকে, সেটা তো অস্বীকার করতে পারি না। এবং পরে লেখালেখির জগতে আসার পরে সে গান লেখা হোক বা অন্যান্য ধরনের লেখা, সেই ছোটবেলার যে 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 জিনিসগুলো আমাকে সমৃদ্ধ করেছে, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, সেগুলো স্বাভাবিকভাবেই লেখায় চলে এসেছে, আলাদা করে কিছু করতে হয়নি। এবং যদিও আমাদের পড়াশোনা ধরুন একসময় ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু তা সত্ত্বেও ভালোবাসাটা থেকে গেছে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মনে হয় রূপঙ্করের ক্ষেত্রে এবং আরও অনেকের ক্ষেত্রে, যে সময়টা আমরা 18-19 বছর বয়স, 20 বছর বয়স, সেই সময় বাংলায় একটা অলমোস্ট নবজাগরণের মতো হয়েছিল বাংলা ভাষা নিয়ে। এবং আমরা সত্যি গর্ব অনুভব করতাম তখন নতুন যে বাংলা গান হচ্ছে, কবির সুমন, যে বাংলা সিনেমা হচ্ছে, ঋতুপর্ণতার কিছু পরে, তো মানে আমরা সেই গর্বটা নিয়েই সবসময় চলেছি আর কি, কাজেই স্বাভাবিকভাবে সেটাই লেখার মধ্যে এসেছে। সেটা আলাদা করে যদি প্রশ্ন করি আপনাকে, যে আলাদা করে বাঙালি হিসেবে আপনাকে সব থেকে বেশি কি গর্বিত করিত? বাংলা গান, বাংলা গান এবং বাংলা ভাষা। বাংলা গান এই কারণেই বললাম যে আমার তো মনে হয় যে গোটা পৃথিবীতে যত ভাষা আছে, বাংলা গানে যত রকম সঙ্গীত এসে মিশেছে, তার মধ্যে ক্লাসিক্যাল মিউজিক আছে, লোকসঙ্গীত আছে, বিদেশি মিউজিক আছে, মানে জ্যাজ আছে, ব্লুজ আছে, রক আছে, আরও কত রকমের সঙ্গীতের মিশেলে বাংলা গান তৈরি হয়েছে। মানে ওভার দ্য ইয়ার্স, সে রবীন্দ্রনাথের সময় থেকে, তুমি যদি রবীন্দ্রনাথেও দেখো, উনিও আইরিশ ফোক সং বাংলা গানে ব্যবহার করছেন। সো ওয়ার্ল্ড মিউজিক হয়ে উঠছে। তো এই ধরনের গান কিন্তু পৃথিবীর আর কোনো অঞ্চলে আছে কিনা আমি ঠিক জানি না। মানে এমন একটা ভাষা, যে ভাষায় এত রিচ সঙ্গীত। একেবারেই। তো এই সূত্র ধরে আমি প্রবুদ্ধদা আপনার কাছে আরেকবার যাবো, যে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব, এইটা সৌভিকদাও বললেন, আপনিও বলছিলেন, যে বহু কাল ধরে আজ আমরা উদযাপন করি আন্তর্জাতিক সঙ্গীত দিবস, কিন্তু বহু কাল ধরে বাংলা ভাষায় এর প্রভাব অনেক দিন ধরেই আসে, রবীন্দ্রনাথের পুরানো সেই দিনের কথা গান থেকেই। তো এখন যে ধরনের গান হচ্ছে, যে ধরনের গান তৈরি হচ্ছে, লোকে শুনছে, আপনার কি মনে হয় যে সেটা কি ঠিক দিকেই এগোচ্ছে, বা আপনি সঙ্গীত পরিচালক হিসেবে বাংলা কি ধরনের আরো বাংলা গান দিতে চান দর্শকদের, বা কি ধরনের বাংলা গান আরো হওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখো, প্রথমত আমার যেটা মনে হয়, এই গানে না ঠিক ভুলটা ঠিক বলা যায় না। যেটা শুনতে ভালো লাগে সেটাই ঠিক, যেটা শুনতে ভালো লাগে না, এবং এই ভালো লাগাটাও আবার খুব আপেক্ষিক। আজকে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা প্রস্মিতার ভালো নাও লাগতে পারে, রূপঙ্কর সেটা নিয়ে উদাসীন থাকতে পারে, সৌভিক মিশ্র নাচানাচি করতে পারে। কাজে ঠিক ভুলের প্রশ্ন এটা নয়। যে কোনো আর্ট ফর্মে আমাদের জীবনযাত্রার মতনই কিন্তু ইভলভ করতে করতে যায়। একেবারে। তো এবং সেটা যখন ইভলভ করতে করতে যায়, মিউজিকও এরকম ইভলভ করতে করতে যায়। বেথোভেন যদি আজকে জন্মাতেন, তাহলে বোধহয় উনি 9th সিম্ফনিটা এইভাবে অ্যারেঞ্জই করতেন না, অন্যভাবে করতেন। কাজেই এটা ঠিক ভুলের প্রশ্ন নয়। আমার পয়েন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে গিয়ে যেটা সৌভিক বলল, যে বাংলা ভাষায় গানের মধ্যে এত রকম আন্তর্জাতিক গানের ধারার মিশ্রণ হয়েছে, এবং সেটা খুব সিমলেসলি হয়েছে। তো সেটাতে কোনো আপত্তি কিছু নেই। বাংলা রক গিটার বাজিয়েও বাংলা গান করা যায়, আবার হারমোনিয়াম তবলা নিয়েও রক গান করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভাষার মাধুর্যটা যেন অটুট থাকে, সেটাকে প্রোটেক্ট করতে হবে। মানে ভাষাটা যদি বিকৃত করে বলা হয়, আজকে যখন কেউ কারোর ইংরেজি উচ্চারণ হয়তো ভালো না,
সে যখন একটা ইংরেজিতে গান করে আমরা কিন্তু হাসাহাসি করে হ্যাঁ হ্যাঁ বাংলা মিডিয়াম মার্কা ইংলিশ বলছে, হ্যাঁ এ ঠিক মতন বলছে না, এই গাইয়া, এ ব্যাকওয়ার্ড, আমরা এসব কথা বলি। এটা কিন্তু বাংলার জন্য প্রযোজ্য। ঠিক। আজকে যদি কেউ বাংলাতে যদি একটা অদ্ভুত একটা উচ্চারণ করে বলে, তখনও কিন্তু আমাদের তাহলে হাসা উচিত যে এ বাবা কীরকমভাবে বাংলাটা উচ্চারণ করছে। কাজেই এইটাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। দেখো একটা জিনিস হচ্ছে, যে কোনো একটা ধারাবাহিক কোনো কিছুর উপরে কিন্তু নানান রকম চাপ আসে। আজকে বাংলা ভাষার উপরে কিন্তু রাজনৈতিক চাপও এসছে, এবং বাংলা ভাষার উপর রাজনৈতিক চাপ এসেছিল বলেই কিন্তু 1952 সালে কিন্তু ভাষা আন্দোলনটা হয়েছিল, যখন পূর্ব পাকিস্তান এবং ওখানে বলা হলো যে না আমরা রোমানাইজড ওয়েতে বাংলা হবে এবং সেটা উর্দু হরফ হবে, তখন কিন্তু লোকে কিন্তু মেনে নেয়নি, এবং তখন সেই আন্দোলনটা হয়েছিল। সেটা একটা আলাদা ব্যাপার, ওটা এতটাই প্রকট ছিল এবং এতটাই সেটা একটা কি বলবো একটা ফ্যাসিস্ট কাইন্ড অফ মুভমেন্ট হয়েছিল যে তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, একটা বিপ্লব হয়েছিল। আমার মনে হয় ব্যাপারটা একটু সহজ ছিল কারণ সেটা খুব ভিভিড ছিল। চোরাগুপ্তি যেটা হয়েছে ওভার আ পিরিয়ড অফ টাইম, আবার যেটা সৌভিক বললো যে বাবা মারা গর্ব করে বলছে যে আমার ছেলে ভীষণ স্মার্ট, সে ঠিক করে বাংলাটা বলতে জানে না, এটাও কিন্তু এক ধরনের আগ্রাসন একটা ভাষার উপরে, এবং এটা খুব চোরাগুপ্তিভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে জিনিসটা, ফলে ভাষাটার মাধুর্যটা অনেক সময় মার খাচ্ছে। আমরা নিজেরাই আজকে বাংলা নিয়ে কথা বলছি ওয়ার্ল্ড মিউজিক ডেতে, আমি নিজেই মাঝে মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলছি, তো সেটা নিজে থেকে চলে আসছে। এটা চলে আসছে। তো ঠিক আছে সেটা আসুক অ্যাটলিস্ট, কিন্তু বাংলাটা ইংরেজির মতন করে যাতে না বলি তাহলেই হলো। বাংলাটা যখন বলছি বাংলাই মনে হচ্ছে, সেটা অন্য কিছু মনে হচ্ছে না। এইটাতে খুব সাবধান থাকতে হবে। তুমি যেটা বলছো যে এটা ঠিক না ভুল, সেটা আই গেস সেটা বাংলা গানের কম্পোজিশনের ধারা এবং বাংলা গানের অ্যারেঞ্জমেন্টের কথা বলছো। আমার মনে হয় এতে ঠিক ভুলের এটা প্রশ্ন নয়, যেটা শুনতে ভালো লাগে সেটাই ভালো। রূপঙ্কর বাংলা গানের ট্রেন, ও ছোটোবেলা থেকে গায়, রূপঙ্করের ফোর্টে হচ্ছে গিয়ে আধুনিক গান, পরেও রবীন্দ্রসঙ্গীতও করেছে, ডাইভার্সিফাই করেছে, রবীন্দ্রসঙ্গীতের একাধিক অ্যালবাম আছে ওর। ও যখন ওর নিজের গান করে ও তো গিটার বাজিয়ে গায়, তো গিটারটা তো একটা বিদেশি যন্ত্র, তাহলে তো আপত্তি তোলা উচিত তাতে। কিন্তু প্রশ্নটা তারা শুনতে কি খারাপ লাগছে না ভালো লাগছে, ওটা যদি এনজয়ফুল লাগে রূপঙ্কর ঠিক করছে, এটা ঠিক ভুলের কোনো প্রশ্ন নয়। ইনফ্যাক্ট সারা পৃথিবীতেই কিন্তু এখন একটা ট্রেন্ড আসছে যে ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে সেই দেশের যে এথনিক মিউজিক সেগুলো কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আছাড় আমরা শুনতে পাই যে হয়তো একটা বেস গিটারের সঙ্গে একটা লালন ফকিরের গান হচ্ছে, এবং এটা কিন্তু লোকে গ্রহণযোগ্য হচ্ছে, লোকের কাছে লোকে এটা পছন্দও করছে। আজকে কে পপ কিন্তু যেটা কোরিয়ান পপ মিউজিক, সেটা কিন্তু সারা পৃথিবীতে ইট ইজ বিকামিং আ রেঞ্জ। প্রচুর মিডল ইস্টার্ন গান, আগে আমরা মিডল ইস্ট গান বলতে ভাবতাম এই ভৈরবীর বাইরে কিছু হয় না, সব কিছুই ঘুরে ফিরে সেই ভৈরবী রাগের উপরেই হচ্ছে, এখনও কিন্তু সেটা হচ্ছে, কিন্তু তার বেসিক চলনগুলো কিন্তু পাল্টাতে যাচ্ছে। আজকে ওদের দেশে উড ইনস্ট্রুমেন্টটাকে বলা হতো বেস ইনস্ট্রুমেন্ট, এখনকার দিনের যদি অ্যারাবিক মিউজিক আমরা শুনি তাতে দেখবে উডটা কিন্তু এখন আর বেস ইনস্ট্রুমেন্ট হিসেবে শুধু রেস্ট্রিক্টেড নয়, উডটাকে রীতিমতো একটা লিড ইনস্ট্রুমেন্ট, অনেকে ইনফ্যাক্ট উদের সঙ্গে ফ্ল্যামেঙ্কো মিউজিক করছে এবং তাদের আলাদা বেস ইনস্ট্রুমেন্ট থাকছে, তারা বেস গিটার ইউজ করছে তার সঙ্গে। দারবুকার সাইজ পাল্টে গেছে, দারবুকা ইনস্ট্রুমেন্টটা আগে যা সাইজ ছিল এখন অন্তত তার 1.5 গুণ সাইজ। তার কারণটা কি, আবার কিন্তু সেই পশ্চিমী ইনফ্লুয়েন্স, ওরা বেস কিক যেটা ড্রামের যে বেস কিক সেই বেস কিকটাকে ইউজ করে না, দারবুকাটাকে এমনভাবে বাজায় এবং হাতের চেটোটাকে এমনভাবে ওরা টেকনিক্যালি ইউজ করছে যে ওটা থেকেই লো ফ্রিকোয়েন্সিসগুলো বেরিয়ে আসছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলা গানেও হচ্ছে। আমরা বাংলা গানে ডুবকি ইউজ করতাম, এখনও করি। আমরা বাংলা গানে ডুবকির সঙ্গে সঙ্গে এখন তুমি দেখবে কাহনের মতন একটা ল্যাটিন আমেরিকান ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, এবং তাতে কিন্তু কোনো সংঘাত নেই, তাতে কিন্তু সাংগীতিক বিরোধ নেই। হ্যাঁ বলো সৌভিক। একটা প্রশ্ন আমার তোমার কথা থেকে রূপঙ্করকে করতে ইচ্ছে করছে যে ধরো তুমি তো ভাষার ব্যবহার নিয়ে বললে যে ভাষার রিপ্রেজেন্টেশনটা যাতে সঠিক হয়, আমি একটু সুর নিয়ে তোমায় জিজ্ঞেস করছি, যেহেতু তুমি কম্পোজার, যে সুরের তো কোনো যদিও দেশ হয় না, ভাষা হয় না, কিন্তু এখন যখন বাংলা গান তুমি তৈরি করো তুমি কতটা দেশীয় সুর ব্যবহার করো, কতটা আন্তর্জাতিক সুর ব্যবহার করো, এবং দুটো জায়গা কোথায় বলে তোমার মনে হয় আজকের দিনে? তবে না ঠিক ভেবে দেখিনি কোনোদিন সৌভিক যে কতটা দেশীয় সুর ব্যবহার করবো কিংবা আন্তর্জাতিক সুর ব্যবহার করবো। তবে এখন যেহেতু বয়সের সাথে সাথে একটা
একটু দেশীয় ভাবটা বেশি আমার মধ্যে চলে আসছে আর কি। সেটা কেন আসছে আমি জানি না, একটু বুড়ো হচ্ছে বলে হতে পারে। আমার মনে হচ্ছে যে আমাদের দেশে এমন অনেক ধরনের সঙ্গীত আছে, বিশেষত লোকসঙ্গীতে এবং রাগ সঙ্গীতে, যে ধরনের যে এলিমেন্টগুলো নিয়ে, যে উপাদানগুলো নিয়ে আমরা খুব আধুনিক ধরনের গান তৈরি করতে পারি, যে গান অ্যারেঞ্জমেন্ট, যে প্রবুদ্ধতা যেমন বললেন যে কাপনের মতো একটা ল্যাটিন আমেরিকান ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, বা অন্যান্য দেশের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, সেই শাস্ত্রীয় সঙ্গীতেও বা সেই শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর কিংবা লোকসঙ্গীত নির্ভর যে সঙ্গীতটি তৈরি হচ্ছে, তাতেও কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে, বিভিন্ন দেশের যন্ত্র ব্যবহার করে একটা অত্যন্ত গ্লোবাল মিউজিক তৈরি করা যায়, যেটা সর্বসাধারণের জন্য এখানে ভাষাটা খুব একটা প্রয়োজনীয় হয়ে ওঠে। সেই মিউজিকটা একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিকও হতে পারে, সেটা সেক্ষেত্রে একটা গানই হতে হবে তার কোনো মানে নেই। এখানে শব্দ থাকতে হবে তার কোনো মানে নেই। সেখানে একজন ভোকালিস্ট যখন গাইবেন, যিনি একজন গাইছেন, তিনি হয়তো কোনো শব্দ বললেন না, কিন্তু শুধু ফনেটিক্স ইউজ করলেন, তিনি শুধু হয়তো আ করে গাইলেন, হ্যাঁ, তিনি হয়তো একটা যন্ত্র, আমরা তো একটা যন্ত্রই, সেই যন্ত্র হিসেবেই তার গলাটাকে যন্ত্র হিসেবে ব্যবহার করা হলো। তো আমার একটু মনে হচ্ছে যেন আমার নিজের দিক থেকে যে আমি একটু দেশীয় সঙ্গীতের প্রতি আমার অনুরাগটা ক্রমাগত বাড়ছে, যেটা আমার কিছু বছর 10 আগে একটু আন্তর্জাতিক মিউজিকের প্রতি, একটু ইংরেজি গানের প্রতি আমার বেশি প্রেমটা ছিল, সেটা যেমন এখন একটু দেশীয় হয়ে গেছে। তুমি যেটা জাতীয় পুরস্কার পেলে সেটাও তো এ তুমি কেমন তুমি, সেটা কিছুটা কীর্তনাঙ্গের গান। কীর্তনাঙ্গ, হ্যাঁ, এই সময়ের গান, এই যুগের মানুষের জন্য। অথচ দেখো অ্যারেঞ্জমেন্টের মধ্যে কীর্তনের লেশ পত্র না, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টটা একদম তাই। আসলে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তোমার এই কথা সূত্রে রূপঙ্করদা তোমাকে জিজ্ঞেস করবো যে বাংলা গানে তোমাকে সব থেকে বেশি কে অনুপ্রেরণা দিয়েছে? তোমার কার গান শুনতে, কঠিন প্রশ্ন হয়তো, তোমার কার গান শুনতে সব থেকে ভালো লাগে, অজস্র, হয়তো বা কার গান সব থেকে বেশি তোমার উপর প্রভাব ফেলেছে? সুমনদা ভীষণভাবে প্রভাব ফেলেছে। খুব সুমনদা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছেন, কারণ 90-এর দশকে সেই সময়, তার আগে সুনীল দাশগুপ্ত, সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ এরা তো ছিলেন, কি রবি ঠাকুরের গান এ তো ছিলই, আমাদের সম্পদ নজরুল ইসলাম ছিলেন, দ্বিজেন্দ্র গীতি ছিল, রজনীকান্ত সেনের গান ছিল, সবই ছিল, হিমাংশু দত্ত ছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যে সময় কলেজে পড়ছি, সেই সময়ে যে ধরনের বাংলা আধুনিক গান সেই সময় হচ্ছিল, কিংবা ছবিতে যে ধরনের গান ব্যবহার হচ্ছিল, সেই গান আমাকে খুব একটা ছুঁতো না আর কি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে সুমনদা, নচিদা, অঞ্জনদা, মৌসুমী ভৌমিক, শিলাজিৎ দা, গৌতম চট্টোপাধ্যায়ের যে সংকলনের বিভিন্ন শিল্পীরা সেখানে গান করেছেন, এই সমস্ত গানই কিন্তু তখন আমাকে বিশেষত সুমনদা, এই কারণে যে আমার মনে আছে যে আমি সিটি কলেজে পড়তাম, আমার সিটি কলেজে, তো স্কটিশ চার্চ কলেজে ক্যালিডোনিয়াতে সুমনদা গান গাইতে এসেছিলেন। তো আমরা ছুটে ছুটে গেছিলাম শুনতে, যে একজন 50 একজন মানুষ গিটার বাজিয়ে, হারমোনিয়াম, মাউথ অর্গান বাজিয়ে গান করছেন, এবং সে অন্যরকমের গান ছিলেন। যখন পৌঁছলাম তখন প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, এবং তখন বোধ হয় 10 ফুট পাই 10 ফুট কিংবা পাগল, এই দুটো গানের মধ্যে কোনো একটা গান দিয়ে উনি শেষ করছেন অনুষ্ঠান। তো সেটা না আমাকে একদম পুরো আমার পুরো ভাবনা চিন্তার জায়গাটা, কারণ আমি কোনোদিন আর গান লিখবো কোনোদিন ভাবিনি আর কি। আমি কবিতা লিখতাম, আচ্ছা, আমি কবি ছিলাম, তখন সবাই কবি থাকে কলেজে যারা পড়ে, এটা জানতাম, হ্যাঁ, এটা জানতাম। আমি কবি ছিলাম, আমি প্রচুর কবিতা লিখতাম, লিটল ম্যাগাজিনে লিখতাম, কিন্তু কোনোদিন গান লিখবো ভাবিনি। গানের সুর করতাম, কিন্তু সেটা অন্য কারোর লেখায়, আমি গান লিখবো ভাবিনি। কারণ আমি কি উপাদান নিয়ে গান লিখবো, সেটা হয়ে উঠবে গান, সেটা আমি বুঝতে পারতাম না, কিন্তু সেটা আমাকে সুমনদা বুঝিয়েছে। আমি এটাকে আমার মানতেই হবে যে বেড কাভারের প্রান্তে রাস্তা, সবুজ গাছের দঙ্গল, যখন তখন বেরোতে পারে কি যেন পাগলা হাতির দঙ্গল, এই লেখা আর কেউ লিখতে পারবে বলে আমার। একেবারেই তাই। পুষ্পিতা, আমি তোমাকেও সেম প্রশ্নটা করতে চাই, তোমাকে কে সব থেকে বেশি এরকম ভাবে অনুপ্রেরণা দেয়? খুবই ডিফিকাল্ট এটা বলা, কারণ এত রকমের গান শুনে আমরা বড় হয়েছি। মানে আমার মনে হয় যে যেহেতু আমরা সব বাঙালি পরিবারে বড় হয়েছি, আমরা ছোট থেকেই নাচ গান
এগুলোতে বিফোর উই ইভেন আন্ডারস্ট্যান্ড, মানে একেবারে সজ্ঞান হওয়ার আগেই আমাদের মানে শিখিয়ে দেওয়া হয়। তো প্রচুর জিনিসের প্রভাব আছে, কিন্তু অফকোর্স যেটা রূপঙ্কর দা বললো যে কলেজ টাইমে কিন্তু আমাদের মানে আমি যখন কলেজে তখন কিন্তু ফসিলসটাই সো মানে টু অ্যাডিং টু ইয়োর লিস্ট, সেটা হচ্ছে ফসিলস খুব বড়ভাবে প্রভাব ফেলেছিল বাংলা গানে, মানে আমি যে শুনতাম। এবং অঞ্জন দত্ত, কবির সুমন, এনারা তো আছেনই। আর স্পেশালি আমি বলবো যে লাইভ মিউজিক মানে লাইভ শো করার জন্য রূপঙ্কর দার, মানে আমি রূপঙ্কর দাকে এমনিও বলেছি এর আগে যে এত মানে ফ্ললেসলি তুমি গাইতে পারো রূপঙ্কর দা, উইদাউট মানে কিছু পিচ যায় না, মানে আমাদের কিছু না কিছু হলেও আমরা যখন ইটস মানে কি বলবো, মানে কিছু না হলেও কিছু সুর তো আমাদের যাই যায়। কিন্তু তোমাকে আমি একবার না, আমি একাধিকবার আমি তোমাকে লাইভ শুনেছি এবং তোমার পিচ জাস্ট নড়ে না, এবং সেরকম আনন্দ আর সেরকম মানে ভাব দিয়ে তুমি যে এই যে গাইতে পারো, দ্যাট হ্যাজ আ ইমেন্স মানে কী বলবো, দ্যাট হ্যাজ অ্যান ইমেন্স ইনফ্লুয়েন্স যারা আমরা গাইছি গান, যে কিভাবে লাইভ শোতে অনুষ্ঠানে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত, কিভাবে গাওয়া উচিত, কিভাবে অডিয়েন্স ইন্টারাকশন করা উচিত, এটা কিন্তু একটা বড় প্রভাব ফেলেছে আমার। রূপঙ্করের ইনফ্যাক্ট এই প্রশ্নটাতে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। ওর প্রেসিশন, ওর স্কিল লেভেল, আমার মনে আছে অনেক দিন আগে একটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের বাংলা ভার্সন হচ্ছিল, ঘটোৎকচ অ্যানিমেশন ফিল্ম, তাতে অনেকে গান গেয়েছিল। তাতে একটা রোম্যান্টিক গান ছিল, ডুয়েট হবে, সেটা রূপঙ্কর আর পরমা ওরা দুজনে গাইবে। রূপঙ্কর গানটা আগে শোনেনি, রূপঙ্কর স্টুডিওতে এসে গানটা তুলে গানটা গেয়ে পুরো শেষ করে, পুরো ব্যাপারটা শেষ হয়েছিল 20 মিনিটে। 20 মিনিটে। আর ওর একটা মজার ব্যাপার আছে, ওর হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করবো না, কিন্তু প্রেসিশন নিয়ে গানটা গেয়ে দেবো। এবার এতক্ষণ রূপঙ্কর যার কথা বলছিল কবির সুমন, মানে যার গাওয়া গান গিয়ে রূপঙ্কর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তার মানে মত হচ্ছে তালাত মাহমুদের পরে রূপঙ্করের মতো গলা। এটা তো খবর কাগজে আনন্দবাজারেই বেরিয়েছিল, এইটা ইন্টারভিউতেও বেরিয়েছে। না আর এই প্রজেক্টে মানে পিবি বলি আমি, প্রবোধদাকে পিবি জানে যে একটা মানে একটা আমার বড় এক্সাইটমেন্ট ছিল যে আই এম শেয়ারিং দিস সং উইথ রূপম দা, কারণ রূপম দার আমি বড় ফ্যান। তো পিবি জানে যে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি গাইতে রাজি আছি, বাকি কি আছে কি আমি জানি না, আমার জাস্ট একটা ছবি চাই ফোন লাগছে, তোমার মনে আছে বোধ হয় তুলেও দিয়েছিলাম ছবিটা। হ্যাঁ। তো ইয়া কত না জানা গল্প আমি হ্যাঁ, শুনছি। না, রূপঙ্করের যেমন একটা ইয়ে আছে, ও মানে করে তারপরে চলে যাবে, ও তো মানে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট, ব্যস্ততম। এবার অনেক সময় বাড়ি যেতে ভালোবাসি, হ্যাঁ বিজনেস তো আমি বাড়ি যেতে ভালোবাসি। যাই হোক, হ্যাঁ, তো বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে ওঠে ও। তো এবার হয়তো কোনো একটা গান করার পর আমি হয়তো বললাম যে রূপঙ্কর খুব ভালো ভালো হয়েছে, কিন্তু একটা ও সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে গেল আজকে। এটা হচ্ছে ওর স্ট্যান্ডার্ড টম, যে আজকে আর কতক্ষণ চলবে, ব্যস্ত হয়ে গেল। বাট যেটা তুমি বললে, ওর স্কিল লেভেল সাংঘাতিক, খুব প্রেসাইজ। এবং ওরা একটা জিনিস আমি দেখেছি যে ওকে হারমোনিগুলো বলতে হয় না, ও হারমোনিগুলো ঠিকঠাক করে দেয়। অনেকে যেমন হারমোনিগুলো বলতে হয় যে এইটা করো ইয়ে করো, ও একদম নিজেই করে দেয়। কত না জানা গল্প তথ্য আমি আজকে। না, ওইসব বলতে গেলে আমরা সাবাস বাংলার কথা হবে, অন্য ইয়েতে চলে যাবে, একদম রেকর্ডিং এর গল্প দুরাত্রি কেটে যাবে। শেষ প্রশ্নে যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই যে একটা এই সাবাস বাংলার এই গানটা নিয়ে একটা শুরু হচ্ছে একটা আকর্ষণীয় প্রতিযোগিতা, লড়াই। রূপঙ্করদা, তুমি বলবে? একদম। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে আনন্দবাজার পত্রিকা সাবাস বাংলা গানটি যে প্রকাশিত করছেন, তার সাথে রয়েছে কিন্তু একটি প্রতিযোগিতা। গানের 4টি পংক্তি আপনারা গেয়ে পাঠান এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমরা দেখে নেব যে কে সেরা এই গানটি গেয়েছেন, কিংবা কে সেরা বাংলা ভাষাকে প্রতিনিধিত্ব করছেন। আরও জানতে চোখ রাখুন আনন্দবাজার পত্রিকায়। দেখতে দেখতে আমরা এত গল্প কথা এত কিছুর মধ্যে একদম আড্ডার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কিন্তু তার আগে, শেষ করার আগে সৌভিকদা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সাবাস বাংলার এই যে প্রয়াস, আপনি দর্শকদের কি বলতে চান এটার ব্যাপারে, এবং আপনার কি মনে হয় যে এই প্রয়াসটি কতটা গুরুত্বপূর্ণ? আপনার কি মনে হয়? আমার মনে হয়
সবার আজকের এই সময় দাঁড়িয়ে আনন্দবাজার পত্রিকার এই যে উদ্যোগ, এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি উদ্যোগ। কারণ বাংলা ভাষার থেকে বাঙালিরা আমরা অনেকেই একটু একটু দূরে সরে যাচ্ছি হয়তো, কিন্তু এমন সুন্দর ভাষা, এমন মিষ্টি ভাষা, পৃথিবীর মানে জনপ্রিয়তার দিক থেকে ষষ্ঠ যে ভাষা, সেই ভাষার প্রতি আমাদের একটা গর্ব থাকা উচিত এবং আমাদের দৈনন্দিন জীবনে খুব স্বাভাবিকভাবেই আমাদের নিজেদের ভাষাটা ব্যবহার করা উচিত। তো তোমার কথার উত্তরে একটা জিনিসই বলা যায়, ধরবে নাকি? এইটা না হলে আড্ডাটা কিন্তু একদম সম্পূর্ণ উত্তরটা শেষ একেবারে। প্রাণের ভাষায়, নিজেরই ভাষায়, বুলবুলের জানলা, আনন্দে আজ সবাই মিলে বলবো সাবাস, বলবো সাবাস বাংলা। একবার প্রাণেরই ভাষায়, নিজেরই ভাষায়, বুলবুলের জানলা, আনন্দে আজ সবাই মিলে বলবো সাবাস, বলবো সাবাস বাংলা, বলবো সাবাস বাংলা, বলবো সাবাস বাংলা।